রাজধানীর গুলশান 2 নম্বরে অবস্থিত গুলশান সেন্টার পয়েন্টের এই ভবনের ক্রয়সূত্রে 18 নম্বর ফ্লোরের মালিক এসএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড। 2006 সালের 30 জুলাই এসএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড এবং ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপার্স লিমিটেডের মধ্যে বিক্রয় চুক্তিও স্বাক্ষর হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী প্রথমে 2011 সালে ফ্লোর বুঝিয়ে দেওয়ার কথা। নির্ধারিত সময়ের 10 বছর পর 2021 সালের 26 আগস্ট এসএস বিল্ডার্সকে ফ্লোর হস্তান্তর করেছে আওয়ামী লীগের অন্যতম দোসর ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপার্স। 30,000 স্কয়ার ফিটের চুক্তি থাকলেও অবশেষে 23,000 স্কয়ার ফিট বুঝে পেয়েছে এসএস বিল্ডার্স। 2021 সালের 1 ডিসেম্বর থেকে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত ফ্লোরটি ভাড়া দেয় এসএস বিল্ডার্স। মেয়াদ শেষ হওয়ার পর ভাড়াটিয়া প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ফ্লোরটি ছেড়েও দিয়েছে। এরপর 2025 সালের 1 জানুয়ারি দুটি ভাগ করে বিদেশি দুইটি প্রতিষ্ঠানকে নতুন করে ভাড়া দিয়েছে এসএস বিল্ডার্স। প্রতিষ্ঠানটি অভিযোগ করে বলেছে 2025 সালের 13 ফেব্রুয়ারি ভাড়াটিয়ার ফ্লোরে ইন্টেরিয়রের কাজ করছিলেন। এদিন হঠাৎ বিকেল 5টার দিকে ইন্টেরিয়রের কাজ পুরোপুরি বন্ধ করে দেয় ইউনাইটেড গ্রুপের গুন্ডা বাহিনী। ভাড়াটিয়া প্রতিষ্ঠানের প্রায় 20 জন শ্রমিককে ফ্লোর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় তারা। এই পরিস্থিতিতে এসএস বিল্ডার্সের কর্মীরা নিজস্ব স্পেসে ঢুকে নিজস্ব সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে আবারও কাজ শুরু করে। এরপর এবছরের 22 মার্চ রাতে ইউনাইটেড গ্রুপের পালিত সন্ত্রাসী বাহিনী এসএস বিল্ডার্সের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভবনের প্রবেশ পথে লোহার রড, পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে এসএস বিল্ডার্সের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এ সময় কয়েকজন দৌড়ে পালালেও জনি এবং সাকিব নামের দুই নিরাপত্তা কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে তারা। তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আশঙ্কাজনক অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সাকিব বাদী হয়ে পরদিন 23 মার্চ গুলশান থানায় 9 জনের নাম সহ আরও অন্তত 15 থেকে 16 জনকে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছেন। এ বিষয়ে আহত নিরাপত্তা কর্মী জনি বলেন, ডিউটিরত অবস্থায় ইউনাইটেড গ্রুপের 15 থেকে 20 জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের মাথায় হেলমেট, গায়ে প্রেস লেখা ভেস্ট এবং হাতে ছিল দেশীয় অস্ত্র। এ সময় পেছন থেকে তাকে রড দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন জনি। এরপর পিটিয়ে তার পা ভেঙে দেয় ইউনাইটেডের সন্ত্রাসীরা। পিছন থেকে আমাদেরকে কিছু হেলমেট পরা আক্রমণকারীরা আইসা আমাদেরকে পিছন থেকে হামলা করে আমার মাথায় বাড়ি মেরে আমার মাথায় গেটের সামনে ফেলে দেওয়ার পরে আমাদেরকে আরও রড দিয়ে আমার শরীরে পায়ে মারে আমার 2-3টা ভাঙা দেয় পায়ে। অনেকগুলো ভাঙা দেওয়ার পরে রক্তাক্ত অবস্থা ওইখানে আমি পড়ে যাই। তো আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। হাঁটাচলা করতে না পারায় জনির কার্যক্রমও বন্ধ। অভাবের সংসারে তিনিই ছিলেন একমাত্র আয়ের উৎস, কাটছে মানবেতর দিন। তাই এই ঘটনায় জড়িত ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা ও সন্ত্রাসীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি। আমার একটাই উদ্দেশ্য, আমার যারা এত বড় ক্ষতি করছে আমি তাদের কঠিনভাবে শাস্তি চাই। আমার জীবনটা একবারে করে দিচ্ছে। আমি ঠিক মতন দাঁড়াইতে পারি না, ঠিক মতো হাঁটাচলা করতে পারি না, কাজ করতে পারি না। আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে তারা। একমাত্র ছেলের এই অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জনির মায়েরও। তিনিও ছেলেকে হত্যা চেষ্টার বিচার চেয়েছেন। একটা ছেলে নিয়ে আমি বুড়া মারে নিয়ে কামাই রোজগার করি খাইছে। এখন আমি তো বাবা ঘরে অসুস্থ হয়ে গেছি। এই চিন্তায় এই টেনশনে আমার এই ছেলে যদি ঘরে পড়েই থাকে, আমার কে ভাত খাওয়াইব, আবার কে আমার ওষুধ বড়ি করব? আমি তো বুড়া মানুষ, আমার কে রুজি কামাই করব? আমার ছেলে তো অসুস্থ, খাড়াইতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, কে আমার এগুলো করব বলেন? আমার এসে আমি
কে আমারে খাওয়াইবো। এ বিষয়ে এসএস বিল্ডার্সের সিনিয়র ম্যানেজার হৃদয় খান নয়ন মুঠোফোনে বাংলা এডিশনকে বলেন, ৩ বছর ধরে ফ্লোরটি তাদের দখলে থাকলেও হঠাৎই হামলা চালায় ইউনাইটেডের সন্ত্রাসী বাহিনী। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। তদন্ত করে সত্যতা পেলেও চার্জশিট না দিয়ে পুলিশ টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। সাক্ষীটাকে নিচে দেখছে এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের নাম টাম ওনারা এন্ট্রি করে নিচ্ছে এবং মামলা হয়েছে। একটা পর্যায়ে ওনারা এখন এই চার্জশিট যে দিবে এটা ওনারা বিভিন্ন চার্জশিটটা এখনো দিতেছে না এবং তারা টালবাহানা করতেছে। আজকে কালকে করে এটা কোর্টের থেকে প্রতিবেদন চাচ্ছে, চার্জশিট চাচ্ছে যে আপনারা পাঠান। আমাদের উকিলে বলছে কিন্তু এখানে এই পুলিশ প্রশাসনের থেকে এই চার্জশিট এখন তারা পাঠাইতেছে না, দিতেছে না, টালবাহানা করতেছে। তবে এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, তদন্ত এখনো চলমান, তদন্ত শেষে দেয়া হবে চার্জশিট। মামলার তদন্ত শেষ হলে চার্জশিট জমা হবে ইনশাআল্লাহ। আমি তো পরে এসেছি, আমি দেখবো, আপনি বললেন, আমি এটা খতিয়ে দেখবো কেন শেষ হচ্ছে না। তবে আমি ঘটনার সময় থানায় ছিলাম না, তখন আমি অন্য থানায় ছিলাম। এটা কি আপনি তদন্ত চলমান না? হ্যাঁ চলমান আছে। তদন্ত হয়তো ছোটখাটো বিষয় এখন বাদ আছে, শেষ করে দিয়ে দেবে। এটা 3টা মামলা ছিল, 2টা শেষ করে দিয়ে দিয়েছে, আরেকটা বাকি। এদিকে গুলশান জোনের ভূমি বিষয়ক সহকারী কমিশনার নিলয় রহমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া এক তদন্তের প্রতিবেদনে দেখা গেছে ওই ভবনের 19 নম্বর ফ্লোর দখলে রয়েছে এসএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের। পুলিশকে দেয়া সাক্ষাৎকারেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। আচ্ছা, আপনারা কি ওই দিনই ওনাদেরকে ওই ফ্লোর বুঝিয়ে দিয়েছেন? বুঝিয়ে দেওয়ার পর থেকে ওই ফ্লোরটাকে ওনার দখলে আছে এবং ওনারা এখানে কোনো কাজ করছিল, ইন্টেরিয়র বা কোনো কাজ, এই জিনিসগুলি সব কিন্তু আমার জানা নেই, তখন করেন না, এই ভিতরে করছেন না, যাই হোক আপনারা বুঝিয়ে দিয়েছেন, বিক্রি করছেন, আমাদের সাথে সমস্ত লেনদেন ক্লিয়ার। জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলার নথি বাংলা এডিশনের হাতে এসেছে। ওইসব মামলার নথি যাচাই করে দেখা গেছে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ ও ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আফজাল নাসির ভুইয়া জুলাই হত্যার মামলার আসামি। অভিযোগ রয়েছে ইউনাইটেড গ্রুপ হাসিনার আমলে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগকে সংগঠিত করতে টাকাও দিচ্ছেন বলে অভিযোগ ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে। এছাড়া বিনিয়োগের নামে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি ইউনাইটেড এনার্জি ট্রেডিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে 122 কোটি টাকা পাচার করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে দুদক এবং বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে আলমগীর হোসেন নামের একজন ব্যক্তি। এসব অভিযোগের বিষয়ে জানতে ইউনাইটেডের হাসান মাহমুদ রাজাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।